আসাদ মির্জান মনে মনে যা সংশয় ছিলেন তাই হলো। নিশ্চিত তার ছেলে আবারও কিছু করেছে, না হলে ঈশান এইভাবে এসে এইখানে ডাকার পাত্র নয়। তিনি মনে মনে বললেন, এত করে ছেলেকে বুঝালাম, এখন যে কি করি আল্লাহই ভালো জানে। এবার যদি শানের মুখ থেকে ওর কোনো কুকর্মের কথা শুনি তাহলে ওকে আজকে বাড়ি থেকে বের করে দেব। আসাদ মির্জান ঈশানকে বলল, শান আদনানকে কোথায় খুঁজেছ? শান আদনানকে কেন খুঁজছ? ঈশান বলল, কেন খুঁজেছি? আপনি আগে আপনার ছেলেকে ডাকুন বলছি। আসাদ মির্জান হাই তুলে আদনানকে ডাকলেন। এর সাথে সাথে সাদমান নিচে এলো। সাদমান ঈশানকে দেখে খানিকটা ঘাবড়ে গিয়ে বলল, শান তুমি এইখানে? ঈশান সোফার উপরে পা তুলে বসে পড়ল। এরপরে কোমরের পেছন থেকে পিস্তলটা বের করে সামনে রেখে বলল, হ্যাঁ আমি। আর আপনার ভাই কোথায়? বাড়িতে আছে নাকি পালিয়েছে? সাদমান পিস্তল দেখে খানিকটা ঘাবড়ে গিয়ে বলল, আদনান বাড়িতে নেই। ঈশান সোজা গলায় বলল, আদনান বাড়িতে নেই মানে? ও বাড়িতেই, ওকে ডাকুন। এমন সময় আদনান সিঁড়ি দিয়ে নিচে নামলো। ঈশান সাদমানের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে উঠল, আপনার ভাই বাড়িতে ছিল না, এখন কি আকাশ থেকে নামলো? সাদমান মাথা নত করে দাঁড়িয়ে রইল। আসাদ মির্জান ঈশানকে বলল, শান কি হয়েছে? ঈশান আসাদ মির্জানের প্রশ্নের উত্তর না দিয়ে ফোন বের করলো। এরপরে সে সিসি ক্যামেরার ফুটেজটা আসাদ মির্জানকে দেখালো। আদনান এক কোণারে দাঁড়িয়ে আছে, মনে মনে ভয় হচ্ছে কিন্তু বেশ সাহস নিয়ে দাঁড়িয়ে আছে। আসাদ মির্জান আদনানের দিকে তাকিয়ে ধমকে উঠে বলল, আদনান এগুলো কি? আদনান বলল, কি বাবা? আসাদ মির্জান দাঁত চেপে বলে উঠলেন, এই সিসি ক্যামেরার ফুটেজ স্পষ্ট দেখতে পেলাম তুমি আর সাদ মিলে একটা ছেলেকে দিয়ে শানের গাড়ি ব্রেক ফেল করলে। আদনান দমে না গিয়ে বলল, বাবা কি বলছো তুমি? আমি কেন এটা করতে যাব? আসাদ মির্জান বললেন, তাহলে তোমাকে এই ফুটেজ দেখাচ্ছি কেন? দৌড়লাম কিছুই করনি, তবে শান এখানে এসেছে কেন? আদনান কিছু বলবে তখন তাকে সাদ হাতের ইশারা করে চুপ থাকতে বলল। আসাদ মির্জান কি করবে ভেবে পাচ্ছে না। এখন ঈশান যে আদনানকে কি করবে বলার বাহিরে। আসাদ মির্জান ঈশানের দিকে তাকিয়ে একটু নিচু সুরে বললেন, শান তুমি আমাকে জানানোর পরই আমি ওকে বুঝাইছি, অনেক বুঝিয়েছি, কিন্তু ও আবারও তোমার ক্ষতি করতে গিয়েছে। এখন তুমি আদনানকে মেরে ফেললেও আমার আফসোস নেই। যে ছেলে তার বাবার কথা অবাধ্য হয় সেই ছেলেকে আমার কাছে আর কিছুই বলার নেই। আদনানও চুপ হয়ে আছে, মনে মনে নিজেকেই বকছে, কেন যে ওই সাদাতের সাথে মিলে এমন কাজ করতে গেল। এখন আশেপাশে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো থাকে, আর এই সিসি ক্যামেরা না দেখে কাজটা করা তাদের মাথায় ছিল না। আদনান তার বাবার দিকে তাকালো। আসাদ মির্জান মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। এরপরে আদনান সাদমানের দিকে তাকালো। সাদমান ইশারা করে বলল, শানের কাছে মাপ চাইতে। আদনানের অনিচ্ছা থাকা সত্ত্বেও এখন ঈশানের কাছে মাপ চাইতে হবে। মাপ চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সাদমান আবারও ইশারা করলো আদনানকে। ঈশান নীরব কণ্ঠে বলে উঠল, দুলাভাই আপনি ইশারা করা বাদ দিয়ে ডিরেক্ট বললেই তো পারেন। সাদমান এগিয়ে এসে বলে উঠল, শান এবারের মতো ওকে কিছু করো না, আমরাও বুঝতে পেরেছি ও কত বড় অপরাধ করেছে। ঈশান সাদমানের দিকে গরম চোখে তাকিয়ে বলল, আপনি শুধু অপরাধ বলে ওকে ছেড়ে দিতে বলছেন। ও আর শাহাদাত যা করেছে এ পর্যন্ত আমি শুধু ছেড়ে দিয়েছি, কিন্তু আজ আমি ওকে ছেড়ে দিতে আসিনি। আপনারা ভাবতেই পারছেন আমি যদি গাড়ি থেকে না বের হতাম তাহলে কি হতো। ঈশানের এই কথা শুনে আসাদ মির্জান, সাদমান, আদনান তিনজনের মাথায় নত করে রইল। এর একটু পরে মির্জা বাড়িতে পুলিশ এলো। সবার বুঝতে বাকি রইল না পুলিশ কেন এসেছে। আসাদ মির্জান পুলিশের দিকে তাকিয়ে বললেন, আপনারা আমার ছেলেকে ধরে নিয়ে যান, আমি বাধা দিব না। ঈশান উঠে দাঁড়িয়ে পুলিশকে বলল, স্যার এই যে এই ছেলেটাকে কালকে আমরা গাড়ি ব্রেক ফেল করিয়েছে, এই ছেলের সাথে আরো একজন ছেলে ছিল, তার নাম শাহাদাত। সাদমান ঈশানের সামনে এসে বলল, শান এবারের মতো ওকে ছেড়ে দাও, ওর হয়ে আমি কথা দিচ্ছি ও আর তোমার আশেপাশেও যাবে না। তবুও ওকে পুলিশে দিও না, আমাদের ফ্যামিলির একটা মান সম্মান আছে, প্লিজ শান। আদনান তার বড় ভাইয়ের আকুতি মিনতি দেখে খানিকটা রেগে গিয়ে মনে মনে বলল, দোষ করেছি আমি, শাস্তি পেলে আমি পাবো, তাও শানের কাছে নিচু হতে হবে কেন? ঈশান পুলিশদের চলে যেতে বলল। পুলিশরা চলে গেল। এরপরই ঈশান আদনানের সামনে এসে বলল, ভাই তোর সাথে আর কোনো শত্রুতা নেই, যা ঝামেলা আছে সব আয়জাকে নিয়ে। দেখ ভাই এখন আর আয়জা আমার বউ, এখন তুই আর শাহাদাত ওকে হাজার চাইতেও তো পাবি না, তাহলে এখন তোরা শুধু শুধু আমাদের পেছনে পড়ে আছিস কেন? আর বিষয়টা শুধু আমি আর আয়জা জানি, আমার বাবা আর ছোট আব্বু জানে না। আমি দেখে কিছু বলিনি, কিন্তু আমার গার্ডিয়ান জানতে পারলে তোকে ছাড়তো না, তুই আর এইসবে জড়াস না। আসাদ মির্জান আদনানের দিকে রাগি চোখে তাকিয়ে ঈশানকে বলল, বোঝাও ওকে যদি একটু বোঝে, আর এই শাহাদাতের ভূতটা ওর মাথা থেকে ছাড়াও। আবার ওকে বন্ধু বানিয়েছে, ওই শাহাদাতের জন্য আজ এর এ অবস্থা। এই বলে তিনি সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। আবারও পিছন ফিরে আদনানকে বললেন, শোনো আমার অনুমতি ছাড়া তুমি বাড়ির বাইরে যাবে না, আর যদি যাও তাহলে এই বাড়ি থেকে চলে যাবে, আমার সয় সম্পত্তি কানা করিও তুমি পাবে না। আদনানকে এই বলে তিনি সাদমানকে বললেন, সাদমান তুমি একটু তোমার ভাইকে বোঝাও। সাদমান বলল, বাবা আমি ওকে বোঝাবো, তুমি এখন রুমে গিয়ে একটু রেস্ট নাও, না হলে শরীর খারাপ করবে। আসাদ মির্জান সিঁড়ি বেয়ে উপরে যেতে যেতে গম্ভীর কণ্ঠে বললেন,
আমাকে নিয়ে ভাবতে হবে না। যদি ভাবতে তাহলে আজ তোমার ভাইয়ের কারণে বাড়িতে পুলিশ আসতো না। ঈশান পিস্তলটা হাতে নিয়ে কোমরের পেছনে গুজে উঠে দাঁড়ালো। সাদমান ঈশানের দিকে এগিয়ে এসে বলল, শান এগুলো প্লিজ আইজার বাবা মাকে বলো না, ওনারা জানলে সত্যি ঝামেলা হবে। ঈশান বাড়ি ফিরে রুমে এসে দেখলো আইজা ঘুমিয়ে পড়েছে। আইজাকে এক নজর দেখে খাবার খেতে চলে গেল। মাহমুদা চৌধুরী খাবার টেবিলে বসেছিলেন ঈশানের জন্য। ঈশান খাবার খেয়ে রুমে চলে এলো। আইজা তখনও ঘুমিয়েছিল। ঈশান দরজা লাগিয়ে আইজার পাশে এসে শুলো। আইজার মুখ পানে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপরই আইজার গালে লেপ্টে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল। আইজা ঈশানের স্পর্শ পেয়ে নড়ে ছেড়ে উঠে ঈশানকে ঘেঁষে শুলো। ঈশান এতে মুচকি এসে আইজাকে বুকে জড়িয়ে নিল, বলল, কিরে আমাকে রেখে এত ঘুমে মজেছিস কেন? উঠ না, একটু একটা চুমু খাবো। এটা শুনে আইজা মুচকি হাসলো। তবুও বুঝতে দিল না সে জেগে আছে। এইদিকে ঈশানের বুঝতে বাকি নেই আইজা জেগে আছে। ঈশান বাঁকা হেসে বলে উঠলো, আইজা দেখ তো তোর পিঠে তেলাপোকা। এই শুনে আইজা দপ করে উঠে বসলো। এরপরে অস্থির হয়ে জামা ঝাড়া দিতে দিতে বলল, কোথায় তেলাপোকা, ফেলে দাও তো। ঈশান আইজার দিকে তাকিয়ে বলল, এই দেখ মাথায় উঠেছে। আইজা মাথায় চুল হাত দিয়ে ঝাড়া দিল। কোথায় তেলাপোকা, একটু ওঠো না, দেখো না তেলাপোকা কোথায়, ফেলে দাও। ঈশান অয়সী ভঙ্গিতে শুয়ে রইল। আইজা অস্থির হয়ে একবার জামা ঝাড়া দিচ্ছে, আবার মাথার চুল ঝাড়া দিচ্ছে। মিনিট পাঁচেক পরে ঈশান আইজাকে বলে উঠলো, আইজা তেলাপোকা চলে গিয়েছে, এখন আয় শুয়ে পড়। আইজা নড়াছড়া থেকে স্থির হয়ে বসলো। এরপরে ঈশানের দিকে তাকিয়ে বলল, তেলাপোকা চলে গিয়েছে? চলে গিয়েছে, এখন শুয়ে পড়। আইজা ঈশানের ওপর থেকে কম্পট উঠিয়ে দেখলো কোথাও তেলাপোকা আছে কিনা। এই দেখে ঈশান হেসে বলল, তোর কি মনে হয় তেলাপোকা আমার বুকে এসে শুয়ে থাকবে? আইজা বলল, শুয়ে থাকতেও পারে, আমাকে দেখাও তো। ঈশান ঠোঁট কামড়ে হেসে বলল, তাহলে শার্টটা খুলে দেই, ভালো করে দেখ। আর তুই দেখতে চাচ্ছিস, আমার কোনো অসুবিধা নেই, আর তুই যদি চাস আমি। ঈশান আর কিছুই বলল না। আইজা লজ্জা পেয়ে সাথে সাথে ঝাড়া মেরে বলল, এই শরত আজে বাজে কথা বলবে না, তেলাপোকা কি আর জায়গা পাবে না লুকাতে, যে তোমার জামা কাপড় খুললে দেখতে হবে? ঈশান হেসে বলল, তুই তো তেলাপোকা দেখতে ভয় পাস, আর তেলাপোকা যদি আমার জামা কাপড়ের ভিতরে লুকিয়ে থাকে, এরপরে তুই যদি আমাকে জড়িয়ে ধরে ঘুমাস, তখন তোকে যদি তেলাপোকা ধরে তখন কি করবি? এর থেকে ভালো আগে থেকে দেখে নে কোথাও তেলাপোকা আছে। আইজা পুরো কম্পিউটার পেঁচিয়ে চুপচাপ বসে রইল। মিনিট পাঁচেক এইভাবে বসে থাকার পরে ঈশান মনে মনে বলল, বউকে একটু কাছে আনার জন্য তেলাপোকার আনলাম, আর এখন দেখি বউ আমার থেকে দূরে বসে আছে। এই বলে ঈশান আইজাকে ধমকের সুরে বলল, এই শুয়ে পড়তো। না, শুয়ে পড়বো না। কেন? আগে তেলাপোকা বের করো, তারপরে শোবো। ঈশান বলল, তেলাপোকা আর বের হবে না, আমি শয়তানি করেছি, এখন এসে শুয়ে পড়। আইজা তৎক্ষণাৎ হেসে বলল, সত্যি শয়তানি ছিল? আইজা ঈশানের কাছে এসে শুয়ে পড়ল। ঈশান আইজাকে অষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, তুই বুঝিস না কেন আমি শয়তানি করি? আইজা নীরব কণ্ঠে বলে উঠল, কেন শয়তানি করো? ঈশান আইজার কানের কাছে গিয়ে পিস পিস করে বলল, তোকে একটু কাছে পাওয়ার আশায় শয়তানি করি। আইজা মুচকি হাসলো। ঈশান নেশালো কণ্ঠে বলল, আইজা শোন না। কি বলো? ঈশান আগের নাই বলে উঠলো, আমার একটা বাচ্চা চাই, বেশি না, একটাই। আইজা লজ্জায় ঈশানের বুকে মাথা লুকালো। ঈশানের কথা শুনে তার কান দিয়ে এখনো গরম ধোয়া বের হচ্ছে। ঈশান আইজার কোমর ধরে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, কিরে দিবি না? বেশি না, একটাই চাই। আইজা মাথা নাড়িয়ে কাপা গলায় বলে উঠলো, ঠিক আছে। ঈশান মুচকি হাসলো। এরপরই আর কিছু বলল না। আরো একটি নতুন ভোরের সূচনা। সূর্যর সোনালী কিরণ পুরো রুম ছড়িয়ে পড়ে আছে। আইজা ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে নিজেকে পরিপাটি করে তুলছে। ঈশান ঘুমিয়ে আছে। আইজা খুশি মনে ঈশানের দিকে এগিয়ে এসে বসলো। ঈশানের মুখ পানে একধানে তাকিয়ে রইল। ঈশানের দিকে তাকিয়ে থাকতে থাকতে রাতের কথা মনে পড়লো। আইজা নিজেই নিজে লজ্জা পেয়ে দু হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। এরপরে খুশি মনে রুম থেকে বেরিয়ে গেল। আইজা কিচেনে এসে মাহমুদা চৌধুরীর সাথে রান্নার কাজ হাতে লাগালো। হাত লাগালো। মিনিট বিশেক পরে ঈশান নিচে নামলো। আইজা আর চোখে ঈশানের দিকে তাকিয়ে আবারও কাজে মনোযোগ দিল। ঈশান সোফায় না বসে ধীর পায়ে কিচেনের দিকে এগিয়ে এলো। এরপরে মাহমুদা চৌধুরীকে বলল, ছোট আম্মু, আজ আমি আর আইজা দুজন মিলে রান্না করি। আকস্মিক ঈশানের মুখে এমন কথা শুনে মাহমুদা চৌধুরী ঈশানের দিকে তাকালেন। এরপরে হালকা হেসে বললেন, তুই আর আইজা রান্না করবি? ঈশান আইজার দিকে তাকিয়ে বলল, আজ দুইজনই রান্নাটা করি। মাহমুদা চৌধুরী বললেন, না বাবা, তোদের আর রান্না করতে বলবো না, হাতটাত পুড়িয়ে ফেলবি, এর থেকে তুই অন্য কোনো কাজ কর, আমি আর আইজাই রান্না করছি। ঈশান মাহমুদা চৌধুরীকে বলল, ছোট আম্মু, আমি কি এখনো ছোট রয়েছি যে রান্না করতে গিয়ে হাত পুড়ে ফেলবো? তুমি আজ চলে যাও, আমরা রান্না করে নেব, আর তুমি চিন্তা করো না, আইজা তো আছেই। মাহমুদা চৌধুরী বললেন, আইজা তো রান্না করতেই পারে না, তুই ওকে নিয়ে রান্না করবি? এই শুনে আইজা রেগে গিয়ে বলল, মা, আমি রান্না ভালো পারি না, তুমি মিথ্যা বলছো কেন? এই শুনে ঈশান আইজার দিকে তাকিয়ে মনে মনে হাসলো। ঈশানের কথায় মাহমুদা চৌধুরী চলে গেলেন। ঈশান আইসি ভঙ্গিতে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আইজাকে দেখছে। আইজা ঈশানের কাছে এসে বলল,
তুমি মাকে চলে যেতে কেন বললে? আর এখন এইভাবে দাঁড়িয়ে আছো কেন? রান্না করো। ঈশান গা ছাড়া ভাব নিয়ে বলে উঠলো, কে রান্না করবে? আইজা কোমরে হাত রেখে বলল, কেন তুমি করবে? ঈশান হেয়ালি সর্বরূপ বলে উঠলো, আমি রান্না করতে পারি না, তুই কর। আইজা রেগে গিয়ে বলল, পারো না মানে? তাহলে মাকে চলে যেতে বললে কেন? ঈশান হেসে বলল, তোকে কাছে থেকে দেখতে ছোট আম্মুকে চলে যেতে বলছি। কি আমাকে দেখতে? হোম, তোকে তো এখন ডাকলে তুই যেতি না, তাই ছোট আম্মুকে এখান থেকে সরিয়ে দিলাম। তাহলে এখন রান্না করবে কে? আমার রান্না ভালো হয় না। ঈশান বাঁকা হেসে বলল, তুই রান্না করবি? একটু জাল হলেও তবুও তুই করবি। এই শুনে আইজা রেগে অন্যদিকে ঘুরে মনে মনে বলল, আজ আর রান্না খারাপ হলে আমার চিন্তা নেই, মাকে বলবো আমি রান্না করিনি, তোমার মেয়ের জামাই রান্না করেছে। আইজা সবজি কাটছে আর একটু পর পর ঈশানের দিকে আর চোখে তাকাচ্ছে। এই দেখে ঈশান বলল, আর চোখে তাকাচ্ছিস কেন রে? ভালো করে তাকিয়ে দেখ, তোর সামনেই তো আছি। আইজা চোখ পাকিয়ে তাকালো, সাথে সাথে ঈশান বলল, না দেখতে হবে না, না কাজ কর। আইজা বিড়বিড় করে ঈশানকে বকতে বকতে সবজি কাটতে লাগলো। এমন সময় ঈশানের ফোনে কল আসলো। ঈশান ফোন রিসিভ করে কিচেন থেকে বেরিয়ে গেল। এই দেখে আইজা বিড়বিড় করে বলল, ফোন এসেছে আর আমাকে রেখে কেটে পড়লো। আর মাকে বলল দুজন একসাথে রান্না করবে। মিনিট 5 পরে ঈশান আবারও কিচেনে এলো। আইজা এবার তাকালো না। ঈশান আইজার কাছে এসে মুখে হাসি রেখে বলল, আইজা তোকে একটা খুশির খবর দেওয়ার আছে। আইজা গম্ভীর কণ্ঠে বলল, কি খুশির খবর? কালকে বাবা মা ফিরে আসছে। এই শুনে আইজা ততক্ষণে পেছন ফিরে বলল, কি বললে? সত্যি ফিরে আসছে? হুম, বাবা বলল মাকে নিয়ে কালকে ফিরে আসবে। তুই থাক, আমি ছোট আম্মুকে বলে আসি। ঠিক আছে। আইজা ঈশানের যাওয়ার পানে তাকিয়ে হাসলো। অনেকদিন পরে ঈশানকে এমন খুশি দেখাচ্ছে। ঈশান এতদিন নিজেকে যতই হাসি খুশি দেখাচ্ছে, সেটার মধ্যে তেমন একটা শান্তি ছিল না। আজ মায়ের ফিরে আসার খবর পেয়ে অনেক খুশি হয়েছে। আমেনা চৌধুরী ফিরে আসার খবর পেয়ে ঈশিতা বিকেলে ঈশানদের বাড়িতে চলে এলো। ঈশিতা বাড়িতে ঢুকে প্রথমেই মাহমুদা চৌধুরীকে দেখে বলল, ছোট মামুনি ভালো আছো? মাহমুদা চৌধুরী হেসে বলল, হ্যাঁ ভালো আছি, তুই এসেছিস, আয় আয়। ঈশিতা এগিয়ে এসে মাহমুদা চৌধুরীর পাশে বসে বলল, আম্মু। আম্মু বলল কালকে নাকি বড় মামুনি বাড়িতে ফিরছে, তাই আমি আজকেই চলে এলাম। ওহ, আপা দুলাভাই আসলো না কেন? আব্বু আম্মু কালকে আসবে। ওহ, ভালোই হয়েছে তুই আজকে এসেছিস। শোনো মামুনি, আমি কিন্তু এবার অনেকদিন থাকবো। মাহমুদা চৌধুরী হেসে বলল, হোম থাকিস। এর মাঝে আইজা সিঁড়ি দিয়ে নিচে নামলো। ঈশিতা আইজার দিকে তাকালো। আইজা শাড়ি পরেছে, যা দেখে ঈশিতার সাথে সাথে বলে উঠলো, কিরে তুই শাড়িও পরেছিস কেন? কোথাও ঘুরতে যাবি নাকি? আইজা হেসে বলল, না, কোথায় ঘুরতে যাব? তাহলে শাড়ি পরছিস কেন? আইজা কি উত্তর দিবে ভেবেই পাচ্ছে না। এমন সময় ঈশিতা মাহমুদা চৌধুরীকে বলে উঠলো, মামুনি শান ভাইয়া কোথায়? মাহমুদা চৌধুরী বললেন, অনেকক্ষণ হলো, ওকে তো দেখছি না। তুই আইজার কাছে শুনে নে ও কোথায়। ঈশিতা আইজার দিকে তাকিয়ে বলে উঠলো, আইজা শান ভাইয়া কোথায় দেখেছিস? হোম দেখেছি। শান ভাইয়া কোথায়? উনি নিজের রুমে আছে। ঈশিতা মাহমুদা চৌধুরীকে বলল, মামুনি আমি একটু শান ভাইয়ের সাথে দেখা করে আসি। মাহমুদা চৌধুরী বললেন, ঠিক আছে যা। এই শুনে আইজা তেল বেগুনে জ্বলে উঠলো। মনে মনে বলল, দেখ আমাকে রেখে কার কাছ থেকে অনুমতি নিচ্ছে। তুই শুধু যা, আমি আসছি। তোকে আজকে দেখাবো আমি শানের কি হই। ঈশিতা চলে গেল। আইজা মাহমুদা চৌধুরীর কাছে এসে বলল, মা তুমি ওকে শানের সাথে দেখা করতে যেতে দিলে কেন? মাহমুদা চৌধুরী বলল, ও কতদিন পরে এসেছে, তাই শানের সাথে দেখা করতে চাইছে, এতে আটকাবো কেন? আইজা রেগে গিয়ে বলল, আমার ওকে ভালো লাগে না মা। এই বলে আইজা রাগে গটগট করতে করতে চলে গেল। ঈশিতা চৌধুরীর রুমে এসে দেখলো ঈশান বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। ঈশিতা ঈশানের দিকে এগিয়ে যেতে যেতে বলল, ভাইয়া ভালো আছো? ঈশান ল্যাপটপ থেকে মাথা তুলে ঈশিতার দিকে তাকালো। এরপর ল্যাপটপ পাশে রেখে ঈশিতাকে বলল, হোম ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। কখন এলি? এখনই এসেছি। পুপ্পি আসেনি? না, আম্মু আর আব্বু কালকে আসবে। ও আয় বস। ঈশিতা ঈশানের থেকে একটু দূরত্ব নিয়ে বসলো। এরই মাঝে ধপ করে আইজা রুমে আসলো। ঈশান আর ঈশিতাকে হেসে হেসে কথা বলতে দেখে আইজা কটমট দৃষ্টিতে ঈশানের দিকে তাকালো। ঈশান আইজার এই তাকানোর কারণ বুঝেও না বুঝার ভান করে আইজাকে বলল, আইজা যা তো আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে আয়। আইজা দাঁত চেপে বলল, ঈশিতা তুই কি কফি খাবি? ঈশিতা ঈশানের দিকে তাকিয়ে হেসে বলল, ভাই যখন বলেছে তাহলে কি না করা যায়। এই শুনে আইজা বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। কিচেনে এসে দুজনের জন্য কফি বানিয়ে নিয়ে চলে গেল ঈশানের রুমে। আইজা কফির ট্রেটা ঈশিতার সামনে ধরলো। ট্রি থেকে ঈশিতা একটা কফির মগে হাত বাড়ালে আইজা বলল, এটা না, তুই পাশেরটা নে। ঈশিতা অন্য কাপটাই নিল। আইজা ঈশিতার সামনে থেকে ট্রেটা এনে ঈশানের সামনে ধরলো। এরপর নিজ হাতে কফির কাপ তুলে ঈশানের হাতে দিল। ঈশান কফিতে চুমুক দিয়ে আইজাকে বলল, আইজা কফি এমন হয়েছে কেন? আইজা বলল, সব তো ঠিকই দিয়েছি। ঈশান কফির মগটা আইজার দিকে এগিয়ে দিয়ে বলল, একটু খেয়ে দেখ। আইজা সাথে সাথে বলে উঠলো,
খেয়ে দেখতে হবে না, আমি টেস্ট করে দিয়েছি। ঈশান যা শুনতে চাইছিল তা আইজা বলে দিয়েছে। ঈশানের জানাই আছে তার কফি আইজা না খেয়ে থাকতেই পারে না। এদিকে ঈশিতা বিষয়টা নিয়ে তেমন কোনো বিক্ষেপ করলো না, ভেবেছে কফি বানাতে হয়তো টেস্ট করেছে। ঈশানের মাথায় শয়তানি বুদ্ধি আসলো, এখন ঈশিতাকে একটু জেলাস ফিল করবে। ঈশান আবারও কফির মগটা আইজার দিকে এগিয়ে দিয়ে বলল, কফিটা ঠিক নেই, একটু খেয়ে দেখ। ঈশান কি করতে চাইছে আইজা বুঝতে পেরে কফির মগটা হাতে নিয়ে 2 চুমুক খেয়ে বলল, কফি তো ঠিকই আছে, আমার কাছে তো অন্যরকম লাগছে না। ঈশান আইজার হাত থেকে কফির মগটা নিয়ে নিজেও সেই কফিতে চুমুক দিয়ে বলল, এবার ঠিক আছে। এই দেখে ঈশিতা রীতিমতো চমকে গেল, সাথে সাথে ঈশানকে বলল, ভাইয়া তুমি ওর খাওয়া কফিটা খেলে কি করে, আর আইজা তুই বা ভাইয়ের কফিটা খেলি কেন? এই শুনে ঈশান ঈশিতার দিকে তাকিয়ে বাঁকা হেসে আইজাকে একটানে নিজের কোলের উপরে বসালো। আইজাকে ঈশানের কোলে দেখে ঈশিতা তৎক্ষণই উঠে দাঁড়িয়ে বলল, বা ভাইয়া তুমি আইজাকে কোলে বসালে কেন? ঈশান হেসে বলল, তুই বললি কেনই আমি ওর খাওয়া কফি খেয়েছি আর কেনই ও আমার কফি খেলো? দেখ, ও আমার চাচাতো বোন হয়, তাই ও আমার এমন একটু একটু কফি খেতেই পারে, আবার আমার কোলে বসতেও পারে। ঈশিতা কেমন কৌতূহল নিয়ে তাকিয়ে রইল, আবার দুজনকে এমন ভাবে দেখেও লজ্জা লাগছে। ঈশিতা কোনো কথা না বলে কফির মগটা ল্যাম্প টেবিলে রেখে চলে গেল রুম থেকে। ঈশিতা চলে যেতে আইজা ঈশানকে বলল, তুমি ওর সামনে আমাকে কোলে নিলে কেন? ওকে দেখানোর জন্যই কোলে নিয়েছি, এখন ছাড়ো, আমাকে উঠতে দাও। আবার ঈশিতা চলে আসবে, ও এখন আর এই রুমে আসবে না, তুই বসে থাক। কিন্তু কোনো কিন্তু নয়, আইজাকে ঈশানের কোলে বসে থাকতে দেখার পর থেকে ঈশিতার কেমন একটা ঘুমটো বোধ রয়েছে, কোনোভাবে মাথায় ঢুকছে না তার। এখানে এসেছে থেকে দেখছে আইজার কোনো কারণ ছাড়াই শাড়ি পরেছে আবার ঈশানের সাথে। ঈশিতা এগুলো নিয়ে ভাবতে ভাবতে মাহমুদা চৌধুরীকে ডাকতে এলেন রাতের খাওয়ার জন্য। ঈশিতা এই নিয়ে আর না ভেবে চলে গেল মাহমুদা চৌধুরীর সাথে। ঈশিতা খাবার টেবিলে এসে দেখলো শুধু ঈশান এসে বসে আছে, আইজা এখানে নেই। ঈশিতা গিয়ে ঈশানের পাশাপাশি চেয়ারে বসলো। মাহমুদা চৌধুরী খাবার বেরিয়ে দিলেন দুজনকে। এর কিছুক্ষণ পর মাহমুদা চৌধুরী ঈশানকে বললেন, শান আইজা কোথায় রে, খেতে এলো না? ঈশান বলল, আসবে একটু পর। ঈশিতা খেতে খেতে বলল, শান আর আইজার মধ্যে কিছু চলছে, কারণ শানকে না পেয়ে আইজা বলে দেয় শান কোথায় আছে, আবার আইজাকে না পেলে শান বলে দেয় আইজা কোথায় আছে। ঈশান আর চোখে ঈশিতার দিকে তাকালো, এরপরে মনে মনে ভাবলো, তুই ভাবতে থাকলে, আমাদের এখন বিয়ে হয়ে গিয়েছে। ঈশান খাওয়া শেষ করে রুমে চলে গেল। ঈশিতা রুমে না গিয়ে ডাইনিং রুমে বসে রইল। মাহমুদা চৌধুরী খাবার খেয়ে রুমে চলে গেলেন। এর কিছুক্ষণ পর আইজা নিচে নামলো। ঈশিতা আইজার দিকে তাকিয়ে দেখছে। আইজা খাবার টেবিলে বসতে বসতে ঈশিতাকে বলল, ঈশিতা খাবার খেয়েছিস? খেয়েছি। আইজা নিজের মতোই খাবার বেড়ে খাওয়া শুরু করলো। এর মাঝে ঈশিতা আইজাকে বলল, আইজা তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। আইজা তুই কি শান ভাইয়ের সাথে প্রেম করিস? আইজা স্বাভাবিকভাবে বলল, তোর যা কথা, আমি কেন শান ভাইয়ের সাথে প্রেম করব? দেশে কি আর ছেলের অভাব নেই নাকি? ঈশিতা তৎক্ষণাৎ বলল, তাহলে তখন তুই শান ভাইয়ের কফি খেলি কেন আর শান ভাইয়ের কোলে বসলি কেন? আইজা হেসে বলল, তুই শুনিসনি নাকি শান ভাইয়া কি বললো? সে তো বললো আমি তার চাচাতো বোন হই, তাই একটু একটু বুঝতে পারি। ঈশিতা বলল, শুনেছি, কিন্তু তোদের দিয়ে বিশ্বাস হচ্ছে না। সত্যি করে বলতো তোরা প্রেম করছিস না তো? আইজা গা ছাড়া ভাব নিয়ে বলে উঠলো, তুই জানিস না শান ভাইয়া কি রাগ? আমি তার এই রাগটাগ নিয়ে ওনার সাথে প্রেম করতে পারবো না। আর আমার পেছনে কত ভালো ভালো ছেলে ঘুরছে, আমি সেই ছেলেদের রেখে কেন শান ভাইয়ের মতো রাগী মানুষের সাথে প্রেম করব? এই শুনে ঈশিতা বুঝতে পারলো আইজা তার ঈশানের মধ্যে কিছুই নেই। ঈশিতা খুশি হয়ে সাথে সাথে উপরে চলে গেল ঈশানের রুমে। ঈশান ঈশিতাকে দেখে শোয়া থেকে উঠে বিছানায় হেলান দিয়ে বসলো। কিরে তুই এখানে? ভাইয়া তোর সাথে কিছু কথা আছে। কি বল? ঈশিতা বিছানার এক কোণে বসে বলল, ভাইয়া আইজাকে কেমন একটা ঠিক লাগছে না। ঈশান কপালে ভাঁজ এনে বলল, মানে? ভাইয়া দেখছো আইজা কোনো কারণ ছাড়াই শাড়ি পরে ঘুরছে, মনে হচ্ছে বিয়ে হয়েছে। ঈশান ঈশিতার কথার সাথে তাল মিলিয়ে বলে উঠলো, হ্যাঁ তুই সত্যি বলেছিস, আমারও তাই মনে হচ্ছে। ভাইয়া একটু আগে আমি ওকে বলেছি তুই যে শান ভাইয়ের কাছাকাছি থাকছিস, তুই কি শান ভাইয়ারকে ভালোবাসিস নাকি শান ভাইয়া তোর সাথে প্রেম করিস? ঈশান অবাকতুর কণ্ঠে বলল, আইজা কি বলেছে? ঈশান বলল, আইজা বলেছে শান ভাইয়া যে রাগ, এই রাগ নিয়ে তোমার সাথে প্রেম করবে না। আর বলেছে দেশে কি ছেলের অভাব নাকি যে তোমার মতো রাগী মানুষের সাথে প্রেম করবে? আর ওর পিছনে নাকি ভালো ভালো ছেলে ঘুরছে। এই শুনে ঈশানের খুব হাসি পাচ্ছে, কিন্তু ঈশিতার সামনে তা এখন হাসা যাবে না, তাই গম্ভীর হয়ে বলল, ওকে এরপরে কাছে পেলে ওর অবস্থা খারাপ করে ফেলবো, দেখবো ওর পেছনে ভালো ভালো ছেলে কোত্থেকে আসে। আর আমাকে রাগী বলেছে না, ওকে আসতে দে। এই শুনে ঈশিতা বলল, ভাইয়া আমার কি মনে হচ্ছে ও মনে হয় লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, ওকে আমাদের ধরতে হবে ভাইয়া। ঈশান বেবুক হয়ে বলল, ধরতে হবে। দুজনের কথার মাঝে আইজা রুমে ঢুকলো। ঈশান আইজাকে দেখে কঠোর হয়ে বলল, আইজা এখানে আয় তো, তোর সাথে কথা আছে। আইজা গা ছাড়া ভাব নিয়ে ঈশানের পাশে গিয়ে বসলো। ঈশান আইজার দিকে তাকিয়ে বলল,
এই তুই সবসময় শাড়ি পরে থাকিস কেন? আয়জা জোর গলায় বলল, ভাইয়া আমার স্বামী আমাকে শাড়ি পরে থাকতে বললে তাই আমি সবসময় শাড়ি পরে থাকি। এই শুনে ঈশিতা ঈশানকে বলল, দেখেছো ভাইয়া, আমি যা বলেছিলাম তাই হয়েছে। এই লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, এমনকি বিয়েও করে নিয়েছে। ঈশান আয়জার দিকে তাকিয়ে ধমকে উঠলো, আয়জা আমি কি শুনছি? তুই লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নিয়েছিস? বাড়িতে কেউ নেই আর লুকিয়ে বিয়ে করে এখন স্বামীর নাম নিচ্ছিস? বাড়িতে কাউকে জানালি না? আর বাবা মা ছোট আব্বু আসুক সবাইকে বলে দিব তুই লুকিয়ে বিয়ে করেছিস। আয়জা ঈশানের দিকে একটা নাটকীয় ভঙ্গিতে বলে উঠলো, ভাইয়া তুমি কাউকে বলো না। আসলে ভাইয়া আমি যাকে লুকিয়ে বিয়ে করেছিলাম সে কয়টা দিন পরে আমাদের বাড়িতে এসে আমাকে নিয়ে যাবে। এই কয়টা দিনই তুমি আমাকে একটু সেভ করে রাখো না। আয়জা এই বলে ঈশিতার দিকে এগিয়ে বলল, ঈশিতা বোন আমার, তুই অন্তত আমার কষ্ট বুঝ, কাউকে কিছু বলিস না, না হলে আব্বু আম্মু জানতে পারলে আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। আর তোমরাও তো সবই জানলে, এখন কাউকে না বলে আমাকে না হয় একটু সাহায্য করো। আয়জার নাটক দেখে ঈশানের বুক ফেটে হাসি পাচ্ছে। ঈশান আয়জার হাত ধরে বলল, ঠিক আছে আমরা তোকে সাহায্য করব। কি বলো শান ভাইয়া? ঈশান মাথা নাড়িয়ে বলল উঠলো, সাহায্য করব। আর আয়জা তোর স্বামী না আসা পর্যন্ত তোর কোনো চিন্তা নেই। আয়জা বলল, ঠিক আছে ভাইয়া। কিছুক্ষণ পরে ঈশিতা আয়জাকে বলল, আয়জা চল তোর রুমে যাই, আয়জা তোর সাথে ঘুমাবো, আজ তোর সাথে ঘুমাবো। আয়জা অসম্মত জানিয়ে বলে উঠলো, আমার রুমে মানে? তোর জন্য তো রুম দেওয়া আছে। ঈশিতা বলল, না আজ আলাদা রুমে ঘুমাবো না, তোর সাথে ঘুমাবো। এই শুনে আয়জা ঈশানের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলো। ঈশান সাথে সাথে ঈশিতাকে বলল, ঈশিতা তুই অন্য রুমে ঘুমা, কারণ এখন তো আয়জার বিয়ে হয়েছে আর রাতে ওর স্বামী ফোন দেয়, তুই ওর সাথে ঘুমালে ওদের তো প্রাইভেসি নষ্ট হবে। আয়জা বলল, ঈশিতা ভাইয়া একদম ঠিক বলেছে, আর তুই তো জানিসই নতুন কাপলদের মাঝে কি কি কথা হয়। ঈশিতা বলল, ঠিক আছে তাহলে আমি আমার রুমে গিয়ে ঘুমাবো। ঈশিতা কথা বলে চলে যেতেই আয়জা রুমের দরজা লাগিয়ে দিল। এরপরে কোমরের শাড়ির আঁচল গুজে কিছু একটা খুঁজতে লাগলো। ঈশান আয়জার দিকে তাকিয়ে বলল, কি খুঁজেছিস? আয়জা দাঁতে দাঁত চেপে বলল, ঝাড়ু খুঁজছি। তুই ঝাড়ু দিয়ে কি করবি? আয়জা মুখে হাসি এনে বলল, আমার স্বামীকে পেটাবো। কেন, তোর স্বামী আবার কি করলো? আমার স্বামী সুযোগ পেয়ে অন্য নারীর সাথে কথা বলে, তাই তাকে আজ ঝাড়ু দিয়ে পেটাবো। ঈশান তৎক্ষণাৎ বলে উঠলো, বউ বিশ্বাস কর আমি ওর সাথে আগে কথা বলিনি, ও আমার সাথে আগে কথা বলেছে, আমি দেখেছি। আর তুমি ওর সামনে বললে না কেন আমাদের বিয়ে হয়ে গিয়েছে? ঈশান হেসে বলল, ওকে বলে দিলেই তো শয়তানি করা হবে না। আয়জা ঈশানের সাথে এসে কোমরে হাত গুজে বলল, শয়তানি করো আর যাই করো, আমার কিন্তু ওকে ভালো লাগে না। আর তোমাকে যদি ওর সাথে কথা বলতে দেখি তাহলে আমি সত্যি সত্যি বলে দেব আমাদের বিয়ে হয়ে গিয়েছে। ঈশান কিছু বলবে অমন সময় তার চোখে পড়লো আয়জার পেটের দিকে। আয়জার কোমরের শাড়ি আঁচল গুজে রাখায় পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। ঈশান একধানে তাকিয়ে আছে। আয়জা ঈশানের তাকিয়ে থাকায় বুঝতে পেরে সাথে সাথে পেট ঢেকে নিয়ে সরে যেতে নিলে ঈশান একটানে আয়জাকে নিজের কাছে নিয়ে বলল, খুব তো স্বামী নিয়ে কথা বলছিস, তাহলে এখন স্বামীর থেকে দূরে যাচ্ছিস কেন? আয়জা বলল, ইস শরত, আমি তখন মিথ্যে স্বামী নিয়ে কথা বলেছি। আয়জা উঠতে নিবে এমন সময় ঈশান আয়জার শাড়ির আঁচল ধরে কাছে এনে বলল, তখন না হয় মিথ্যা স্বামী স্বামী করেছিস, এখন তাহলে একটু সত্যি স্বামীর কাছে আয়। বিকেল থেকেই তোকে কাছে কাছে আনতে চাইছি কিন্তু পারছি না, এখন আর তোকে ছাড়বো না মানে ছাড়বো না। ঈশান আয়জাকে কাছে এনে একটানে শাড়িটা খুলে নিলে আয়জা বলে উঠলো, কি করছো? শাড়ি খুলছে কেন? ঈশান বাঁকা এসে বলল, আজ খুব বউ বউ পাচ্ছে, বউকে কাছে পেতে ইচ্ছে করছে তাই শাড়ি খুলছি। তবে চিন্তা করিস না, সকালে আবার শাড়ি পরিয়ে দিব। আরও একটা নতুন ভোর। সকাল সকাল ঈশানের ঘুম ভাঙতে আজ করলো তার পাশে আয়জা নেই। ততক্ষণে ঘুমের রেশ কেটে গেল। শোয়া থেকে উঠে বসলো, আশেপাশে তাকিয়ে আয়জাকে খুঁজতে লাগলো। এমন সময় আয়জা রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল, হাতে কফির মগ। আয়জা ঈশানের হাতে কফির মগ দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গেল, ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে আশ্রাতে লাগলো। ঈশান আয়জার পানে তাকিয়ে মুচকি হাসলো। বেজা চুল বেঁধে রাখতে হবে কেন? আয়জা খানিকটা লজ্জা পেয়ে বলে উঠলো, বেজা চুল নিয়ে মায়ের সামনে যেতে লজ্জা লাগছিল, তাই বেজা চুল বেঁধে গিয়েছিলাম। ঈশান কফিতে চুমুক দিয়ে বাঁকা এসে বলল, তাহলে চল না আবারও ভিজিয়ে আসি। আয়জা পেছন ফিরে বলল। আয়জা পেছন ফিরল না, মুচকি এসে বেলকুনিতে চলে গেল। সন্ধ্যার পরে রওশন চৌধুরী, নওশান চৌধুরী আমিনা চৌধুরীকে নিয়ে বাড়িতে ফিরলেন। আমিনা চৌধুরী এখন প্রায় সুস্থ। তিনি ফিরে আসায় পুরো বাড়িতে খুশির রোল পড়ে গিয়েছিল। তাকে স্বচক্ষে দেখে ঈশানের খুশির শেষ নেই। ঈশান নিজের মায়ের সাথে কারো কথা বলার সুযোগই দিচ্ছে না, নিজের কথাই বলে যাচ্ছে। আমিনা চৌধুরী সবার মাঝে আয়জাকে খুঁজছিলেন, আয়জা এখানে নেই, তাই তিনি ঈশানকে বললেন, শান আয়জা কোথায়, ওকে আমার সামনে আসতে বল, মেয়েটাকে অনেক দিন হলো দেখি নাই। আসসালামু আলাইকুম গাইস এইভাবে সবসময় সাপোর্ট করে যাবে, তাহলে গল্পটি কন্টিনিউ করব। আর তোমাদের মতামত জানাতে ভুলবে না আজকের পর্বটি কেমন লেগেছে। অবশ্যই নেক্সট পার্টের জন্য অপেক্ষায় থাকবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।